প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছো। সকলের সুস্বাস্থ্য কামনা করে আমাদের অনলাইন ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকের অনলাইন ক্লাসে আমার আলোচনার বিষয় হচ্ছে সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করার পূর্বে আমরা জানতে হবে যে আমি সংখ্যা পদ্ধতি কোন কোন বিষয়গুলো আজকে আলোচনা করব, বা সংখ্যা পদ্ধতি আলোচনা করার ফলে আমরা কোন কোন বিষয় সম্পর্কে জানতে পারবো বা বুঝতে পারবো। প্রথম হচ্ছে সংখ্যা পদ্ধতির ইতিহাস, পরে হচ্ছে সংখ্যা পদ্ধতি কী, বা সংখ্যা পদ্ধতির ভিত্তি এবং সংখ্যা পদ্ধতির প্রকারভেদ। এই চারটি বিষয় সম্পর্কে আমরা আজকে জানতে পারবো। তাহলে প্রথম হচ্ছে সংখ্যা পদ্ধতির ইতিহাস। ইতিহাসটা কি? মানব সভ্যতার শুরুর দিকে সংখ্যা প্রকাশের জন্য মানুষ আঙ্গুলের গিট, নুড়ি পাথর, কাঠি এবং গাছের পাতা ইত্যাদি দ্বারা মানুষ হিসাব নিকাশ করত। কিন্তু একসময় এই হিসাব নিকাশটা অচল হয়ে গেছে। পরবর্তী সময় বড় কোনো সংখ্যা প্রকাশ করার জন্য বিভিন্ন সংক্ষিপ্ত চিহ্নে প্রকাশ শুরু হয়, এবং এ সময় যে সকল সংখ্যা পদ্ধতি প্রচলন চালু হয় তার মধ্যে রোমান, মেয়ান, হায়ারোগ্লিফিক্স ইত্যাদি নাম উল্লেখযোগ্য। এবং এই বিষয়গুলো হচ্ছে আমাদের মোটামুটি সংখ্যা পদ্ধতির ইতিহাস, এবং পরবর্তী ধারাবাহিকতা আমরা যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করি সেগুলোও চলে আসছে। ঠিক আছে, এখন হচ্ছে সংখ্যা পদ্ধতি কি? যে পদ্ধতির মাধ্যমে আমরা সংখ্যা পদ্ধতি কি, যে পদ্ধতির মাধ্যমে সংখ্যা প্রকাশ এবং গণনা করা হয় তাকে সংখ্যা পদ্ধতি বলে। তো সংখ্যা পদ্ধতি জিনিসটা হচ্ছে যে পদ্ধতির মাধ্যমে কোনো সংখ্যা প্রকাশ এবং গণনা করা হয় তাকে সংখ্যা পদ্ধতি বলে। অর্থাৎ সংখ্যা প্রকাশ করার জন্য এবং গাণিতিক হিসাব নিকাশের জন্য ব্যবহৃত পদ্ধতিকেই বলা হয় সংখ্যা পদ্ধতি। সংখ্যা প্রকাশের জন্য এবং গাণিতিক হিসাব নিকাশ করার জন্য ব্যবহৃত পদ্ধতিকে বলা হয় সংখ্যা পদ্ধতি। এখন হচ্ছে সংখ্যা পদ্ধতির ভিত্তি। সংখ্যা পদ্ধতির ভিত্তি আমরা জানবো যে প্রত্যেকটা জিনিস এইটার ভিত্তি হচ্ছে আমরা বিভিন্ন সংখ্যা পদ্ধতিকে বিভিন্ন ভাগে ভাগ করতে পারি। এই ভাগের মাঝখানে আছে সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে যে কোনো সংখ্যার যে পদ্ধতির বা যতগুলা বিট থাকবে, সর্বমোট যতগুলা বিট থাকবে সেটাই হচ্ছে তার ভিত্তি। যেমন বাইনারি সংখ্যার ভিত্তি হচ্ছে 2, কারণ তার সংখ্যা হচ্ছে দুইটি, 1, 2। আর অক্টাল সংখ্যার বেস হচ্ছে 8, তার ভিত্তি হচ্ছে যেমন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টা বিট আছে। আর ডেসিমাল সংখ্যার বিট হচ্ছে 10টি, ভিত্তি হচ্ছে 10, যেমন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10টি। হেক্সাডেসিমাল সংখ্যা হচ্ছে এভাবে 16টি। এখন হচ্ছে আমরা জানতে পারলাম সংখ্যা পদ্ধতির ভিত্তি কি। ভিত্তিটা হচ্ছে যতগুলা বিট থাকবে সেটার মোট সংখ্যাটাই হচ্ছে তার বেস বা ভিত্তি, যেটাই আমরা বলি। ঠিক আছে, এখন হচ্ছে আমাদের সংখ্যা পদ্ধতির প্রকারভেদ। সংখ্যা পদ্ধতি নাম্বার সিস্টেম, মানে সংখ্যা পদ্ধতির প্রকারভেদের মধ্যে দুই ধরনের। প্রথমত হচ্ছে সংখ্যা পদ্ধতিকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে পজিশনাল, যেটাকে বলা হয় স্থানিক, আর একটা হচ্ছে নন পজিশনাল বা অস্থানিক মান। যে একটা হচ্ছে পজিশনাল আর একটা হচ্ছে নন পজিশনাল। দুইটা পদ্ধতি আছে। এইটাকে আবার এই পজিশনাল সংখ্যা পদ্ধতি, নন পজিশনাল সংখ্যাতে আর কোনো ধরনের প্রকারভেদ নেই। কিন্তু এই পজিশনাল সংখ্যার আবার 4টা ভাগ আছে। একটা হচ্ছে বাইনারি, আর একটা হচ্ছে অক্টাল, আর একটা হচ্ছে ডেসিমেল, আর একটা হচ্ছে হেক্সাডেসিমেল। তো এই 4 প্রকারের আবার পজিশনাল সংখ্যা আছে। এখন আমরা জানবো নন পজিশনাল সংখ্যা বলতে কি বুঝি। যে সকল সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত সংখ্যাগুলো অঙ্কের কোনো স্থানিক মান থাকে না, যে সকল পদ্ধতিতে ব্যবহৃত অঙ্কগুলোর স্থানিক কোনো মান থাকে না তাকে নন পজিশনাল সংখ্যা বলে। আবার পজিশনাল সংখ্যা হচ্ছে যে সকল সংখ্যা পদ্ধতি ব্যবহৃত সংখ্যাগুলো অঙ্কে নির্দিষ্ট স্থানিক মান থাকে। তাহলে কি বলতে, যে সকল সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত সংখ্যাগুলোর স্থানিক মান থাকে তাদেরকে পজিশনাল সংখ্যা বলে। তো দুইটার মধ্যে একটা হচ্ছে স্থানিক মান থাকে না, আর একটা হচ্ছে স্থানিক মান থাকে। নন পজিশনাল সংখ্যায় কোনো ধরনের স্থানিক মান থাকবে না, আর পজিশনাল সংখ্যায় থাকবে স্থানিক মান থাকবে। তো পজিশনাল সংখ্যাকে আবার আমরা 4টা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে বাইনারি, একটা হচ্ছে অক্টাল, একটা ডেসিমেল, আর একটা হেক্সাডেসিমেল। আমরা জানি বাইনারি সংখ্যা হচ্ছে 2 বিট, 0 এবং 1। অক্টাল সংখ্যা হচ্ছে 8 বিট, 0 থেকে 7 পর্যন্ত। ডেসিমাল সংখ্যা হচ্ছে 10 বিট, 0 থেকে 9 পর্যন্ত। আবার হেক্সাডেসিমাল সংখ্যা হচ্ছে 0 থেকে 9 এবং F থেকে F পর্যন্ত যে সংখ্যাগুলো সেটা হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা। এখন আমাদের কাজ হচ্ছে এই সংখ্যাগুলো প্রত্যেকটা কিভাবে আবির্ভূত হয়, একটার পর একটা আসে। তাহলে আমরা এগুলো এখন মুছে ফেলি। এখন আমার কাজ হচ্ছে প্রথমে আমরা দশমিক সংখ্যা নিয়ে কাজ করব।
এটার ক্ষেত্রে আমরা লক্ষ্য করে দেখতেছি যে ডেসিমাল সংখ্যা 0 থেকে 9, আমি লিখি নিচ উপর নিচ করে 0 9। এর পরের সংখ্যাটা কি? আমরা প্রত্যেকটা জিনিসের বাম পাশে কিন্তু 0 আছে এটা কল্পনা করতে পারি, ঠিক আছে। এক আমরা প্রত্যেকটা জায়গায় আমরা কি করব, 1 বৃদ্ধি করব। যদি আমরা প্রত্যেকটা অঙ্ক বাড়ানোর ক্ষেত্রে 1 বৃদ্ধি করি তাহলেই আমরা ওই মানটা পেয়ে যাব। যেহেতু আমাদের এই 0-র পরে 9 পর্যন্ত চলে আসে, তাহলে আবার ওই পূর্বের মানে চলে যেতে হবে, যে এই থেকে আবার ওই জায়গায় ফিরে আসতে হবে আমাদের। তাহলে আমি আবার 0 দিলাম, আমি কি বলছি 1 বৃদ্ধি করতে হবে, তাহলে বাম পাশে আমরা 1 দিলে হয়ে যাচ্ছে 10। তাহলে কি এরপরে এভাবে এই দিতে বসাতে বসতে এক সময় আসবে 1 9। এর পরের সংখ্যাটা কত হবে? আবার আমরা এই যে পূর্ব অবস্থানে ফিরে আসবো, এই জায়গা থেকে শুরু করব, তখন হচ্ছে 0 এবং 1 বৃদ্ধি করলে হচ্ছে 2, কারণ আমার হাতে 0 থেকে 9 পর্যন্ত সংখ্যা আছে যে যা আমি এই পাশে বারবার বসাতে পারবো, ঠিক আছে। এরপরে হচ্ছে এক সময় চলে আসবে 9 9। তাহলে এখন আবার কি, আবার ওই 9 শেষ সংখ্যা, তাহলে আবার আমরা কোথায় চলে আসবো, পূর্বের অবস্থানে। এটা হচ্ছে 0, আবার পূর্বের অবস্থানে 9, আমরা কত বলছি 1 বৃদ্ধি করতেছি, তাহলে হচ্ছে এইভাবে হবে 100। তাহলে এটা আমরা বুঝতে পারলাম। পরবর্তী সময় হচ্ছে আমার অক্টাল সংখ্যা। অক্টাল সংখ্যা হচ্ছে 0 থেকে 7, 0 7, কারণ আমি সর্বোচ্চ সীমায় পৌঁছে গেছি এই জায়গায় 0 এবং 7, 0 1 2 3 4 5 6 7, সর্বোচ্চ সীমায় পৌঁছে যাওয়ার পরে আবার আমি এই পূর্বের অবস্থা থেকে শুরু করতে যাচ্ছি। যেমন 0 দেওয়ার পরে কি বলছি, যে আমরা 1 বৃদ্ধি করব, কোন জায়গায়, বাম পাশে দেন 1 দেওয়ার পরে এক সময় আসবে কি 1 2 1 3, এক সময় 1 7 চলে আসবে, ঠিক আছে। এখন কি আবারও আমি সর্বোচ্চ সময় পৌঁছে গেছি, এখন হবে আবার 0 থেকে শুরু, বাম পাশে 1 এর সাথে আর 1 বৃদ্ধি করলে হচ্ছে 2, এভাবে এক সময় চলে আসবে 7 7। তো পরের সংখ্যাটা হবে কি, সর্বোচ্চ সীমায় পৌঁছে যাওয়ার জন্য 0 0 1। আমরা আরো বড় একটা অঙ্ক করতে পারি, এই সম্পর্কে লিখতে পারি। সেটা হচ্ছে যদি একসময় আমরা এটা 1 0 0 লিখলাম, পরবর্তী সময় আসবে কি 1 0 7 পর্যন্ত চলে আসবে, তাহলে আবার কি আবার সর্বোচ্চ সীমায় পৌঁছে যাওয়ার পর 0, এবং আমি কি করব, ওই যে 1 আসে এই জায়গায় আমরা একটা 1 বৃদ্ধি করব, ঠিক আছে। ওই আরেকটা বিষয় হচ্ছে যখন ডান পাশে সকলে 0 চলে আসবে তার সাথে সংখ্যার সাথে আমরা 1 যোগ করতে পারি, এটা একটা পদ্ধতি আছে 1, ঠিক আছে। আচ্ছা, অক্টাল সংখ্যা গেল। এখন হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল সংখ্যা, ওই একই রকম 0 থেকে 9 এর থেকে f পর্যন্ত সংখ্যা। f এর পরের সংখ্যা মানে সর্বোচ্চ সীমায় আমরা পৌঁছে গেছি, f এর পরের সংখ্যাটা কোন জায়গায়, এই যে 0, ওই 0 থেকে আবার আমরা শুরু করবো 0, এবং এটার পরের সংখ্যাটা কি বলছি, বাম পাশে একটা 1 বসাবো আমরা, মানে 1 করে বাড়ানোর চেষ্টা। এক সময় চলে আসবে কি 1 f, এর পরের সংখ্যাটা হচ্ছে আবার কি 0, ওই 1 এর সাথে আর একটা 1 বৃদ্ধি করলে 2 0, এইভাবে আমার মান আসবে। এক সময় চলে আসবে কি f f, এইভাবে বৃদ্ধি করতে করতে এক সময় চলে আসবে f f, f f এর পরের সংখ্যাটি হবে 0 0, বাম পাশে একটা 1 বৃদ্ধি করতে হবে। এরপরে আমরা যে সংখ্যা বলতে পাবো সেটা হচ্ছে মূলত আমাদের আলোচ্য বিষয়, সেটা হচ্ছে বাইনারি সংখ্যা, ঠিক আছে। আমরা বাইনারি সংখ্যাটা কিভাবে পাই, ঠিক আছে। তো বাইনারি সংখ্যা আমাদের সংখ্যা হচ্ছে 0 এবং 1, এই দুইটা হচ্ছে বাইনারির সংখ্যা, কারণ এটার পরের সংখ্যাটা কি আসবে, এই 0 এবং 1 হচ্ছে তার বাইনারি সংখ্যা। এই 0 এবং 1 এর মাধ্যমে আমাদের সকল অঙ্কগুলা সম্পন্ন করতে হবে, ঠিক আছে। তাহলে এরপরে কি আমরা সর্বোচ্চ জমি পৌঁছে গেলাম, তারপর হবে কি 0, তাহলে এই পাশে কি হবে একটা 1, আবার কি 1 1, আবার কি সর্বোচ্চ জমি পৌঁছে গেছে দুইটাই, তাহলে কি হবে 0 0 1, তাহলে 1 করে বৃদ্ধি করি আমি, এনে 1 বৃদ্ধি হয়ে গেছে আমার 0 1, আবার এই যে আবার 0 থেকে শুরু করতে হবে, এইটার সাথে একটা 1 বৃদ্ধি করতে হবে, তাহলে আমরা বাকিগুলো যখন আমরা কোনো ক্ষেত্রে একটা 1 বৃদ্ধি করে ফেলবো বাকি সবকটা মান ঠিক থাকবে। আমরা যখন একটা 1 বৃদ্ধি করে বলছি বাকি 1টা বসায় দিয়েছি, এরপরে হচ্ছে আবার এই 1 থেকে শুরু করলে এটা কি হয়েছে, যেহেতু আমি এই জায়গায় একটা 1 বৃদ্ধি করে ফেলছি, মানের কোনো এরপরের যে সংখ্যাগুলো আছে সেটা কোনো ধরনের পরিবর্তন হবে না, তাহলে পরবর্তী সময় ওই সংখ্যাগুলোকে 1 1,
এরপর আমরা কি এখন এই বাইনারি সংখ্যা 0 এবং 1 আমরা কি সর্বোচ্চ সীমায় পৌঁছে গেছি, তাহলে আমাদের কি করতে হবে, আবার 0 থেকে শুরু করতে হবে, 0 0 0 1 বসাইলাম। এরপরের সঙ্গে আবার এরপরে কি 1 আমার হাতে আছে না, 0 আছে 1 একটা হাতে, মানে এই 1টাকে আমি বসাতে পারি না, তাহলে 1 বসালাম। যেহেতু আমি 1 বৃদ্ধি করছি, বাকি কোনোটাই কোনো ধরনের পরিবর্তন হবে না। পরবর্তী ধাপে আমরা কি আবার ওই সর্বোচ্চ সীমায় পৌঁছানোর জন্য 0 এটার সাথে একটা 1 বৃদ্ধি করে 1 0 1 আবার বসাতে পারি 1, এটা কি হবে, আমরা 1 বৃদ্ধি করে ফেলছি, মানে কোনো মানের পরিবর্তন হবে না। তাহলে কি হবে 1 0 1, পরবর্তী সময় 0 0 1, এটা হবে 1। এখন পরের ধাপে যাই আমরা, এখন কি হবে 1 0 1 1, আমরা প্রত্যেকটা বৃদ্ধি করে আসতেছে এই জায়গাতে। এরপরের সংখ্যাটা হবে কি আবার 0 এর সাথে একটা, এই 0-র পরে একটা 1 বৃদ্ধি করলে আমরা কি পেয়েছি, পরের সংখ্যাটা পেয়ে যাচ্ছে। ঠিক আছে, এইভাবে আমরা অঙ্কগুলা লিখতে পারবো। এখন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, এখন যদি পরীক্ষার মাঝে আসে যে কোনো সংখ্যায় যদি আসে 277, এটা দেওয়া থাকবে এভাবে অক্টাল সংখ্যা, তার পরবর্তী সংখ্যাটি কত, তাহলে আমরা ওই স্বাভাবিক নিয়মে আমরা বের করতে পারি 277, তাহলে এই 7 কি সর্বোচ্চ দাপে পৌঁছে গেছে 0, এই 7 সর্বোচ্চ দাপে পৌঁছে গেছে 0, এই 2 এর সাথে আমরা কি 1 বৃদ্ধি করলে কি হইতেছে 3, তাহলে 277 এর পরবর্তী সংখ্যাটা হচ্ছে 300। আমরা আশা করি এই জিনিসটা বুঝতে পারতেছ সবাই। এরপরে হচ্ছে বাইনারি ক্ষেত্রে, বাইনারি ক্ষেত্রে আমরা কি করতে পারি, যে ধরো আমরা 1 1 0 1 1 0 একটা সংখ্যা দেওয়া আছে, যদি পরীক্ষার মাঝে আসে বা আমাদের পরীক্ষা এমসিকিউ কোশ্চেনের মাঝে যদি আসে যে উহার পরের সংখ্যাটি কত, আমাদের তো গাণিতিকভাবে বিশ্লেষণ করতে গেলে অনেকটা সময় যাবে, বিদায় একটা এমসিকিউ আনসার করতে গেলে এতক্ষণ সময় পাওয়ার সুযোগ নাই, বিদায় আমাদের এই পদ্ধতি অবলম্বন করে বুঝতে হবে যে পরবর্তী সংখ্যাটা কত। তাহলে আমরা কি করতে পারি, এটা হচ্ছে কি 1 বৃদ্ধি করি, 1 বৃদ্ধি করার পরে বাকি কোনো মানের কোনো পরিবর্তন হবে না, কারণ হচ্ছে আমার আগেই আমরা এই বিষয়টা আলোচনা করছি যে একটা সংখ্যা 1 বৃদ্ধি করার পরে আর কোনো ধরনের পরিবর্তন ওই জায়গায় হবে না। তাহলে আমরা কি হচ্ছে 0-র পরে 1 দিয়ে দিচ্ছি, আর কোনো পরিবর্তনে বাকি সবকটা বসে যাবে। তো বিদায় এই সংখ্যাটার পরের সংখ্যাটা হচ্ছে এইটা। আশা করি উক্ত বিষয়টি সকলেই বুঝতে পারতেছ। তাহলে আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম সেগুলো হচ্ছে সংখ্যা পদ্ধতির ইতিহাস, সংখ্যা পদ্ধতি কী, সংখ্যা পদ্ধতির ভিত্তি কী এবং সংখ্যা পদ্ধতির প্রকারভেদ। তার মাঝখানে আমরা সংখ্যা পদ্ধতিগুলো কীভাবে আসে বা একটার পর একটা সংখ্যা কীভাবে আসে, অবশ্যই সেটা একটা গাণিতিক নিয়ম আছে, সেই নিয়মের ভিত্তিতেই সেই সংখ্যাগুলো আবির্ভূত হয়, সেই বিষয় সঙ্গে বিস্তারিত আলোচনা করলাম। আজকে আমার আলোচনা বিষয় ছিল এই সংখ্যা পদ্ধতির কী, সেটাই নিয়ে আলোচনা করেছি। আজকের আলোচনা এখানেই সমাপ্ত করছি। তার আগে একটি কথা, এই বৈশ্বিক মহামারীর কারণে আমাদের স্বাভাবিক ক্লাস করা সম্ভব হচ্ছে না, এই জন্য আমরা অনলাইনে ক্লাস নিচ্ছি। সেই কারণে আমি সকলকে অনুরোধ করব যে অবশ্যই বাড়িতে থাকবেন, বারবার সাবান পানি দিয়ে হাত ধোবেন, প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাবেন না এবং বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করুন। ধন্যবাদ সবাইকে।